আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের সাথে মডার্ন ফিজিক্স এর সেকেন্ড পার্ট মানে পার্ট 2 এর যে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস সেখানে আবারও দেখা হয়ে গেল। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমাদের ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ক্রিয়া। তো এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে নরমালি সোজা সোজা প্রশ্নই হয়, বাট একটু আমি কিছু কথাবার্তা এখানে বলবো। এখানে মেইনলি ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে সহজ কোশ্চেন হলেও কিছু এক্সেপশনাল একটু জিনিসপত্র আছে, তো খুব বেশি এক্সেপশনাল না, একটু বুঝলেই পারবা। তো এইখানেও আমাদের প্রবলেমটা হচ্ছে কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স বইটা থেকেই নেওয়া। তো এইখানে দেখো কি বলছে, 350 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট 1 ওয়াট মিটার পার স্কোয়ার তীব্রতা বিশিষ্ট একটা অতিবেগুনী রশ্মি পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলো। এই কথাটার মানে হচ্ছে, লেটস সে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম একটা ধাতব পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম ধাতুর পৃষ্ঠ। ঠিক আছে, এটার উপর কিছু পরিমাণ আলো পড়তেছে বা ফোটন পড়তেছে, কিছু পরিমাণ ফোটন পড়তেছে। এখন যে ফোটন গুলা পড়তেছে সেই ফোটন গুলার তরঙ্গ দৈর্ঘ্য কত প্রশ্নে বলে দেওয়া আছে। সেই ফোটন গুলার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান হচ্ছে 350 ন্যানোমিটার। তাহলে এই ফোটন গুলা নিশ্চয়ই একটা এনার্জি আছে, প্রত্যেকটা ফোটনের এনার্জির মান হচ্ছে hc/ল্যামডা। খুবই ভালো কথা। আর এই ধাতুর পৃষ্ঠটার উপর কত তীব্রতার ফোটন পড়তেছে? 1 ওয়াট পার মিটার স্কোয়ার। দেখো তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কোয়ার কথাটার মানে কি? 1 ওয়াট পার মিটার স্কোয়ার এই কথাটার মানে হচ্ছে, একটু লিখে দেই, ধাতু পৃষ্ঠের প্রতি 1 মিটার স্কোয়ার এরিয়াতে, ধাতু পৃষ্ঠের প্রতি 1 মিটার স্কোয়ার এরিয়াতে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 1 জুল শক্তির 1 জুল শক্তির ফোটন আপতিত হচ্ছে। তো এই কথাটার মানে আমরা বুঝে ফেললাম যে ইন্টেন্সিটি বা তীব্রতা দ্বারা আসলে কি বোঝায়। খুবই ভালো কথা, এই পর্যন্ত আমরা শিখলাম। এখন দেখো বলছে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটা কত। আচ্ছা চলো এটা আমরা একটু সুন্দর মতো দেখে ফেলি। ঠিক আছে, প্রথমটা কি বলছে, আমরা একটা নতুন স্লাইড নিই যে নির্গত ফটো ইলেকট্রনটার গতিশক্তি কত। আচ্ছা খুবই ভালো কথা। এখন খেয়াল করো আমাদেরকে কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে যে আপতিত একটা ফোটনের শক্তি হচ্ছে ই সমান সমান hc/ল্যামডা। তোমরা জানো এই শক্তিটা দুইটা কাজে ব্যয় হয়। একটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্কর, যেটা বলা হয় কার্যপেক্ষককে কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়। ঠিক আছে, ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়, এবং বাকি শক্তিটা আমাদের ইলেকট্রনের গতি শক্তি হিসেবে জমা হয়। বাকি শক্তিটা ইলেকট্রনের গতি শক্তি হিসেবে জমা হয়। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, আমাদের তো ই এর মানটা দেওয়া আছে বা বের করতে পারবো hc/ল্যামডা, কিন্তু ডাব্লিউ নট এর মান কি দেওয়া আছে? দেখো আমরা যে বই থেকে কোশ্চেনটা তুলছি ওইখানে ডাব্লিউ নট বা আমাদের কার্যপেক্ষকের মানটা ওভাবে বলা নাই, কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে। সেটা হচ্ছে আমাদের ধাতু পৃষ্ঠটা কি ছিল? পটাশিয়াম ধাতু ছিল। পটাশিয়াম ধাতুর পাতে হচ্ছে কি এটা আপতিত হয়েছিল। সো বইটাতে কিন্তু বিভিন্ন ধাতুর জন্য আমাদের কার্যপেক্ষকের যে লিস্ট সেই টাইপের কিছু জিনিস ছিল। অর্থাৎ সেখান থেকে আমাদেরকে সেখানে বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল, আমাদেরকে বলে দেওয়া ছিল যে পটাশিয়াম ধাতুর কার্য বা কার্যা যাই বলো, কার্যাপেক্ষক কত? এটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। আমরা পটাশিয়াম ধাতুর জন্য কার্যপেক্ষকের মানটা জানি, এটা কত? 2 ইলেকট্রন ভোল্ট। আর এই ই এর ভ্যালু কিন্তু আমরা জানি কিভাবে, hc/ল্যামডা। এইচ এর ভ্যালু কত? 6.0
626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by lambda. ল্যামডার ভ্যালু কত? 500 ন্যানোমিটার বলছিলাম না? দেখো তো, না 350 ন্যানোমিটার। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের 350 ন্যানোমিটার। সো এটাকে যদি তুমি কনভার্ট করো ক্যালকুলেশন করলে, আমরা ইলেকট্রন ভোল্ট এককই না হয় ক্যালকুলেশনটা করি, ইজি হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে দেখতে পাবা এটার ভ্যালু আসতেছে অলমোস্ট 3.55 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা ই এর ভ্যালু পাইলাম 3.55 ইলেকট্রন ভোল্ট এবং ডাব্লিউ নট দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের হাফ এমবি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে? হাফ এমবি স্কোয়ারের ভ্যালুটা আসবে ই মাইনাস ডাব্লিউ নট, দ্যাট ইজ 3.55 ইলেকট্রন ভোল্ট মাইনাস 2 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত আসবে? 1.55 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাই কিন্তু আমাদের ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তি। ঠিক আছে, খুবই ভালো কথা, আমরা এটা দেখে ফেললাম। এখন চলো পরের প্রবলেমটা আমরা দেখি। পরের প্রবলেমটা এখানে এরকম বলছে যে আপতিত ফোটনের ভিতর 50% ফোটন যদি ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারে, ঠিক আছে, তাহলে হচ্ছে পটাশিয়াম ধাতুর প্রতি 1 সেন্টিমিটার স্কয়ার থেকে প্রতি সেকেন্ডে কতগুলা ফটো ইলেকট্রন নির্গত হবে। তো এই কোশ্চেনটায় তোমাকে একটু বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা অনেকটা এইরকম, দেখো আমরা যে পটাশিয়াম ধাতু পৃষ্ঠের কথাটা বলছিলাম, লেটস সে এটা হচ্ছে আমাদের সেই ধাতু পৃষ্ঠ বা মেটাল প্লেট। এটা হচ্ছে আমাদের মেটাল প্লেট। এখন মেটাল প্লেটের ক্ষেত্রে এটা তো বেসিক্যালি একটা ধাতু। ফোটন গুলা যখন আপতিত হচ্ছে, তুমি ধাতু থেকে কি পাচ্ছ বলতো, বা ধাতু থেকে কি নির্গত হচ্ছে? ইলেকট্রন নির্গত হচ্ছে। এখন কথা বুঝো, এই যে পটাশিয়াম ধাতুটা আছে, পটাশিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়ছো, আমার চাইতে বেটার পারো। ঠিক আছে, তো পটাশিয়াম ধাতুতে কিন্তু অনেকগুলো শক্তি স্তর আছে। এই বিভিন্ন শক্তি স্তরে অনেকগুলা আমাদের কি আছে বলতো দেখি, ইলেকট্রন আছে। এইখানে তোমরা জানো যে 2টা ইলেকট্রন ধরো দিলা, এইখানে হচ্ছে 8টার মতো আছে, তাই না? এই সব জায়গায় 8টার মতো আছে, আমি একটু আঁকি। 8টা আছে, তারপর এইখানটাও 8টার মতো আছে। ঠিক আছে, এবং চতুর্থ শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন আছে। এখন একটা ব্যাপার বুঝো, তোমার ফোটন হচ্ছে এই পটাশিয়াম ধাতুটার উপর কি হচ্ছে? আপতিত হচ্ছে। এখন ফোটন যে আপতিত হচ্ছে, এই ফোটনটা এই ইলেকট্রন গুলাকে এনার্জাইজ করে সরায় দিতেছে, বা ইলেকট্রন গুলার সাথে সংঘর্ষ হচ্ছে, বা এই ইলেকট্রন গুলাকে শক্তি সাপ্লাই দিতেছে। সেই শক্তির কারণে এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে ছিন্ন হয়ে আমাদের গতিশীল হচ্ছে, বা ফটো ইলেকট্রন আমরা পাচ্ছি। এখন চিন্তা করো, যেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি আসে, নিশ্চয়ই তার বন্ধন শক্তি অনেক বেশি, সে নিউক্লিয়াসের কাছে আছে, নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থা আছে। ঠিক আছে, এখন এই এই ইলেকট্রনটাকে বিচ্ছিন্ন করতে আমার যেই অ্যামাউন্টের এনার্জি লাগবে, একদম সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রনটাকে যদি আমি ছুটাইতে চাই ধাতুপৃষ্ঠ থেকে, আমার কিন্তু অনেক কম এনার্জি লাগবে, অনেক কম এফোর্ট লাগবে। তার মানে ফোটন যখন আপতিত হয়, ফোটন যখন এর উপর আপতিত হয়, তখন কিন্তু সে খুব সহজেই বহিস্থ ইলেকট্রনটাকে অনেক বেশি খুব ইজিলি মুক্ত করতে পারে, কিন্তু ভেতরের এই ইলেকট্রন গুলাকে অত সহজে সে মুক্ত করতে পারে না। যার কারণে এখানে বলা হচ্ছে যে আমি চাইলেও পটাশিয়াম ধাতুর সবগুলা ইলেকট্রনকে মুক্ত করতে পারবো না। ঠিক আছে, যতগুলা ফোটন আমি দিব, সবগুলা ফোটন আমার পটাশিয়াম ধাতু থেকে ইলেকট্রন সরাতে পারবে না। অর্থাৎ ফোটন আমি যদি 100টা দেই, আমার 50% ফোটন হচ্ছে ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারবে। কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে কি, 50% ফোটন 50% ফোটন ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারে, ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সবগুলা ফোটন আসলে ইলেকট্রনকে সরাইতে পারবে না, সবগুলা ফোটন ইলেকট্রনকে সরাইতে পারবে না।
যদি তুমি 100টা ফোটন যদি ইনসিডেন্ট হয় বা 100টা ফোটন যদি আপতিত হয় ওই ধাতু পৃষ্ঠের উপর, সে কয়টা ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারবে বা কয়টা ইলেকট্রনকে সে ধাতু পৃষ্ঠ থেকে মুক্ত করতে পারবে? 50টা ফটো ইলেকট্রনকে সে ধাতু পৃষ্ঠ থেকে মুক্ত করতে পারবে। ঠিক আছে, কাজেই সবাইকে কিন্তু সে পারবে না, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমরা প্রথমে আগে হিসাব করব কয়টা ফোটন এই ধাতু পৃষ্ঠে পড়তেছে, দেন আমরা হিসাব করব যে ওই কয়টা ফোটন কয়টা ফটো ইলেকট্রন আমাকে দিতে পারবে। ঠিক আছে, তো আমরা একটু ডাটাটা দেখে নিই। আমাকে কত সেন্টিমিটার স্কয়ার এলাকার ভিতরে কাউন্ট করতে হবে ফটো ইলেকট্রন? 1 সেন্টিমিটার স্কয়ার এলাকার ভিতরে। খুবই ভালো কথা। আচ্ছা, ব্যাপারটা একটু দেখো। আমরা প্রথমেই বলে দিছিলাম একটা কথা যে 1 ওয়াট পার মিটার স্কয়ার, এই কথাটার মানে হচ্ছে ধাতু পৃষ্ঠের 1 মিটার স্কয়ার এরিয়াতে 1 সেকেন্ডে কত জুল শক্তির ফোটন আপতিত হচ্ছে? 1 জুল শক্তির ফোটন আপতিত হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমি নতুন একটা স্লাইড নেই। এখানে বলা হচ্ছে যে একটু খেয়াল করো, 1 মিটার স্কয়ার এরিয়াতে আমার কি পরিমাণ ফোটন পাচ্ছি? 1 জুল এনার্জি ফোটন। এখন একটু আগেই আমরা দেখছিলাম যে একটা ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি হচ্ছে hc বাই ল্যামডা। তাহলে n সংখ্যক ফোটনের এনার্জি কত হবে? nhc বাই ল্যামডা। এই পর্যন্ত আশা করি কারো কোনো আপত্তি নাই। ঠিক আছে, এখন আমরা কনসিডার করতেছি এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম ধাতু পৃষ্ঠটা, পটাশিয়াম ধাতু পৃষ্ঠ। এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার স্কয়ার, না সরি, এই পুরো এরিয়াটা আমরা ধরে নিচ্ছি 1 মিটার স্কয়ার। তাহলে এইখানটায় আমার প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ শক্তির ফোটন আপতিত হচ্ছে বলছিলাম? 1 জুল শক্তির ফোটন। এখন 1 জুল শক্তির ফোটন আসলে কয়টা ফোটন? ধরে নিচ্ছি n সংখ্যক ফোটন, অর্থাৎ এই n সংখ্যক ফোটনের শক্তি nhc বাই ল্যামডা, এটা সমান সমান কত? 1 জুল। এটা সমান সমান কত? 1 জুল। সো এখান থেকে কিন্তু আমরা n এর ভ্যালুটা বের করতে পারবো। n সমান সমান আমাদের 1 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই hc। মান বসায় দাও। ল্যামডার ভ্যালু আমাদের কত ছিল? ল্যামডার ভ্যালু ছিল 350 ন্যানোমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার। h এর ভ্যালু তোমরা জানো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর c এর ভ্যালু তোমরা জানো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। সো এই হচ্ছে কি আমাদের কিসের ভ্যালু? n এর ভ্যালু। ঠিক আছে, সো n এর ভ্যালুটা আমরা হিসাব করি। n এর ভ্যালুটা হিসাব করে দেখি কত আসে। n এর ভ্যালুটা আমরা হিসাব করে দেখতে পেলাম। আমরা একটু আবার রিচেক করি, কারণ ক্যালকুলেশন এখানে তোমরা আমাদের সাথে সাথে একটু ক্যালকুলেশনটা চেক করো। হ্যাঁ, দুইবার ক্যালকুলেট করছি, সেম রেজাল্ট পাইছি। n এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এই কথাটার মানে হচ্ছে এই 1 মিটার স্কয়ার এরিয়া জুড়ে, 1 মিটার স্কয়ার এরিয়া জুড়ে প্রতি সেকেন্ডে n সমান সমান 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ফোটন আপতিত হচ্ছে। এখন বুঝো ভাই একটা কথা, সেটা হচ্ছে 1 মিটার স্কয়ারের জন্য কয়টা ফোটন পড়ে ওটা তো পাইলাম, কিন্তু আমার একটা প্রশ্নে বলছে 1 সেন্টিমিটার স্কয়ারের জন্য কয়টা ফটো ইলেকট্রন প্রডিউস হয় সেটা বের করতে হবে। সো তার জন্য আমাকে 1 সেন্টিমিটার স্কয়ারে কয়টা ফোটন পড়ে সেটা হিসাব করতে হবে। তো চলো দেখি। দেখো, আমরা 1 মিটার স্কয়ারের জন্য ফোটন সংখ্যা পেয়ে গেছি। তো 1 মিটার স্কয়ারের জন্য ফোটন সংখ্যা কত? 1 মিটার স্কয়ারের জন্য নাম্বার অফ ফোটন আছে হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 18 টা। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ারের জন্য নাম্বার অফ ফোটন কত হবে?
নাম্বার অফ ফোটন হবে 1.67 ইন্টু 10⁻18। কমে যাবে না? কমে যাবে। কতটুকু কমে যাবে? 10⁻⁻4 গুণ, তাই না? কারণ 1 সেন্টিমিটার স্কয়ার সমান 10⁻⁻4 মিটার স্কয়ার। এটা আসবে 10⁻14 সংখ্যক ফোটন। এখন কথা হইলো ভাই, আগেই বলছি 100টা ফোটন যদি পড়ে, সে প্রডিউস করতে পারে কয়টা ফটো ইলেকট্রন? 50টা। তার মানে এত সংখ্যক ফোটন যদি ধাতু পৃষ্ঠে পড়ে, সে কয়টা ফটো ইলেকট্রন উৎপাদন করতে পারবে? তাহলে এখানে উৎপাদিত ফটো ইলেকট্রন সংখ্যা, উৎপাদিত ফটো ইলেকট্রন সংখ্যা কত হবে? ফোটন সংখ্যার 50%, অর্থাৎ ফোটন সংখ্যার কত? অর্ধেক। অর্ধেক যদি হয়, আনসার আসবে 8.8037 ইন্টু 10⁻13। সো এই হচ্ছে কি আমাদের আনসার। কথা কি বুঝতে পারছো ভাইয়া? এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের কনসেপ্ট বুকেও আছে। তো চলো আমরা আরেকটা সুন্দর প্রবলেম দেখবো। এই প্রবলেমটা আসলে তোমরা যখন যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আল্লাহর রহমতে ভর্তি হয়ে যাবা, তখন তোমাদের ফিজিক্স ল্যাবের একটা কোর্স থাকবে। তো ফিজিক্স ল্যাবের কোর্সে অনেক ভার্সিটিতে হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট বের করার একটা কি করায়, প্র্যাকটিক্যাল করায়। এখন তুমি বলতে পারো, ভাইয়া প্লাঙ্কস কনস্ট্যান্ট বের করার আবার প্র্যাকটিক্যালের কি আছে, ঠিক না? এটার ভাইয়া প্র্যাকটিক্যাল করার আসলে কি আছে? এটা তো আমরা এমনি বুঝি। হ্যাঁ, খুবই ভালো কথা, এমনি আসলে বোঝা যায়, ঠিক আছে, খুব একটা প্যারা হয় না, এইভাবে আসলে বোঝা যায়। কিন্তু এইচ এর একটা অ্যাকচুয়াল ভ্যালু হয়তো তোমরা জানো, সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, তাই না, জুল সেকেন্ড। বাট তোমার এক্সপেরিমেন্টালি তুমি কিন্তু ওই ভ্যালুটা কখনো এক্স্যাক্টলি পাবা না। কারণ হচ্ছে এক্সপেরিমেন্টে অনেক এরর টেররের বিষয় আছে, তোমার যন্ত্রপাতি নিয়ে কাজ করার বিষয় আছে, তো সেখানে অ্যাকুরেট ভ্যালু তুমি পাবা না। ঠিক সেই কনসেপ্টটাকে বেস করে এই প্রবলেমটা দেওয়া হয়েছে। এইখানে দেখো তোমাকে কিন্তু এই কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক ভার্সেস নিবৃত্তি বিভবের একটা গ্রাফ দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? এই নিবৃত্তি বিভবের একটা গ্রাফ দেওয়া আছে। তো এই যে নিবৃত্তি বিভবটা দেওয়া আছে, তোমরা জানো এই নিবৃত্তি বিভবের একক কি? ভোল্ট। আর কম্পাঙ্কের একক কি বলতো দেখি? হার্টজ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন তুমি যখন এক্সপেরিমেন্টটা করছো, এক্সপেরিমেন্ট করার সময় তুমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের মানের জন্য, দেখো নির্দিষ্ট কম্পাঙ্কের একটা মানের জন্য নির্দিষ্ট একটা নিবৃত্তি বিভব পাইছো, ঠিক আছে? এটা হচ্ছে 4,3 বিন্দু। আবার নির্দিষ্ট কম্পাঙ্কের আরেকটা মানের জন্য আরেকটা নির্দিষ্ট নিবৃত্তি বিভব পাইছো, এটা হচ্ছে 5,5 বিন্দু। দেখো এক্স অক্ষ বরাবর কম্পাঙ্কগুলো কিভাবে প্লট করা আছে? 10⁻14 রেঞ্জে। তার মানে এটার এক্স কোঅর্ডিনেট প্রথম বিন্দুটা, এটা যদি আমি পি বিন্দু ধরি, এটা যদি কিউ বিন্দু ধরি, আমার পি বিন্দুতে আমাকে বলতে হবে যে ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ এফ পি সেটা কত? 4 দেওয়া আছে, কিন্তু 4 এর সাথে প্রত্যেকটা মানের সাথে মাল্টিপ্লাই আকারে কত আছে? 10 ইন্টু 10⁻14। এটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে, 10⁻14 মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে? সো পি বিন্দুতে আমাদের 4 ইন্টু 10⁻14 হার্টজ, এবং পি বিন্দুতে আমাদের স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব কত দেওয়া আছে? দেখো 3 পয়েন্ট, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট। এই হচ্ছে আমাদের পি পয়েন্টের জন্য ইনফরমেশন। এরপরে দেখো আমরা আরেকটা পয়েন্টের জন্য ইনফরমেশন দেখবো, সেটা হচ্ছে কিউ পয়েন্ট। কিউ পয়েন্টের জন্য দেখো আমাদের এফ কিউ কত দেওয়া আছে? এফ কিউ দেওয়া আছে হচ্ছে 5। এফ কিউ দেওয়া আছে, ভি কিউ দেওয়া আছে কত? 5 ভোল্ট। সো আমাদের পি এবং কিউ দুইটা পয়েন্টের জন্য আমাদের ইনফরমেশন কিন্তু আমরা বের করে ফেলছি। এই ইনফরমেশন থেকে আমাকে দেখতে হবে এই ধাতুটার সূচন কম্পাঙ্ক কত, ঠিক আছে? সূচন কম্পাঙ্ক কত, এবং এই এক্সপেরিমেন্ট বা এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফ থেকে তোমাকে বের করতে হবে, গ্রাফটা মেইনলি আমাদের প্লাঙ্কের ধ্রুবক বের করা, দ্যাট ইজ এইচ বের করা। এই গ্রাফ থেকে তুমি এইচ বের করবা, এইচ অফ গ্রাফ বের করবা, এইচ অফ গ্রাফ বের করবা, এবং সেটার সাথে তুমি অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে দ্যাট ইজ এইচ অ্যাকচুয়াল, এটার কি করবা? একটা কম্পেয়ার করবা, ঠিক আছে? একটা কম্পেয়ার করবা। খুবই ভালো কথা। তো চলো আমরা প্রথম প্রবলেমটাকে সলভ করি। প্রথম প্রবলেমটাকে
সলভ করি। প্রথম প্রবলেমটা আসলে খুব একটা প্যারা হওয়ার কথা না, আমরা আগে ইকুয়েশন দুটো এস্টাবলিশ করি প্রথম প্রবলেমটার জন্য। আমরা যদি 1 নাম্বারটা করতে চাই, দেখো 1 নাম্বারের জন্য আমাদের পি পয়েন্টে কি কি ইনফরমেশন দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, স্টপিং ভোল্টেজ দেওয়া আছে। এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের যে ইনসিডেন্ট ফোটন বা আপতিত ফোটনের কম্পাঙ্ক। আপতিত ফোটনের কম্পাঙ্ক এফপি দেওয়া আছে, আমরা জানি যে এইচ এফপি সমান সমান ডাব্লিউ নট প্লাস ইভিপি, ঠিক না? আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়া সমীকরণই তো এটা। এই ডাব্লিউ নটটা হচ্ছে কার্যপেক্ষক। যেহেতু এই পুরো এক্সপেরিমেন্টটা আমরা একটা নির্দিষ্ট ধাতু পৃষ্ঠেই ঘটাইছি, সো কার্যপেক্ষকের কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে এফপি আর ভিপি এর, মানে এফ আর ভি এর। এই কারণেই এফ এর সাথে ভি এর গ্রাফ আঁকা হয়েছে। সো কিউ পয়েন্টের জন্য আমরা কি লিখতে পারবো? সিমিলারলি কিউ পয়েন্টের জন্য আমরা লিখতে পারবো এইচ এফ কিউ সমান সমান ডাব্লিউ নট প্লাস ইভি কিউ, ঠিক আছে? সো আমরা কিন্তু দুইটা ইকুয়েশন এখান থেকে জেনারেট করতে পারছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। দুইটাই ইনফরমেশন আমরা এখান থেকে জেনারেট করে ফেলতে পারছি। এখন একটা কাজ করো, এখানে দেখো উভয় পক্ষে কিন্তু ডাব্লিউ নট কি বলতো দেখি, কমন অবস্থায় আছে। যদি এরা কমন অবস্থায় থাকে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা যদি 1 মাইনাস 2 করি বা উল্টাটা করি, 2 মাইনাস 1 করি, 2 মাইনাস 1 করলে কি পাবো? এইচ এফ কিউ মাইনাস এইচ এফ পি সমান সমান ইভি কিউ মাইনাস ইভি পি, এটা পেয়ে যাব, ঠিক আছে? এবং এখান থেকে দেখো আমার এফ কিউ আর এফ পি এর মান কিন্তু আমাদের দেয়া, ভি কিউ এবং ভিপি এর মানও আমাদের দেওয়া। সো এখান থেকে আমি এইচ পেয়ে যাব। এইচটা আমাদের কত আসবে? ই ইন্টু ভি কিউ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ কিউ মাইনাস এফ পি, ঠিক আছে? এখান থেকে আমরা কি পেয়ে যাব? এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। খুবই ভালো কথা, এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। এখন এই এইচ এর ভ্যালুটা কিন্তু আমরা গ্রাফ থেকে পাইছি, মুখস্থ আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা বসাই নাই। আচ্ছা, আমরা হচ্ছে নতুন স্লাইড নেই, তাইলে নতুন স্লাইড লাগবে না আশা করি, পরেরটাতেই যাই। আচ্ছা, আমরা দেখতেছিলাম আমাদের গ্রাফ থেকে আমরা এইচ বের করার একটা প্রসেস করে ফেলছিলাম মোটামুটি। গ্রাফ থেকে কিভাবে এইচ বের করতে পারি সেটা আমরা করে ফেলছিলাম। সেটা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এইচ অফ গ্রাফ সমান সমান ছিল হচ্ছে আমাদের ই ইন্টু ভি কিউ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ কিউ মাইনাস এফ পি। সো তুমি এখন মানগুলো ইনপুট করো, তাহলেই কিন্তু তোমার গ্রাফের এইচটা চলে আসবে, তো দেখি তো এটা কত আসে। ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, দ্যাট ইজ ইলেকট্রনের চার্জ। আমাদের ভিকিউ কত ছিল দেখো, আমরা এখানে বলে দিছিলাম, এটা হচ্ছে 5,5 পয়েন্ট, এটা হচ্ছে 4,3 পয়েন্ট, এটা হচ্ছে নিবৃত্তি বিভব, নিবৃত্তিও বলে, অনেকে নিবৃত্তিও বলে। এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক। সো আমাদের ভিকিউ মাইনাস ভিপি, দেখো ভিকিউ কত বলা আছে, ভিকিউ দেওয়া আছে হচ্ছে আমাদের 5 আর ভিপি দেওয়া ছিল হচ্ছে আমাদের 3। তো এটা হচ্ছে আমাদের 5 মাইনাস 3 নিচে ডিভাইডেড বাই এফ কিউ মাইনাস এফ পি। এফ কিউ কত দেওয়া আছে 5 আর এফ পি কত দেওয়া আছে 4। 5 মাইনাস 4 এগুলা কিন্তু সবাই 10 টু দি পাওয়ার 14 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে। তো এখানে কিন্তু তুমি জুল সেকেন্ড ইউনিটে আমাদের গ্রাফের এইচটা পেয়ে যাচ্ছ। চলো তো দেখি কত পাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, আমি একটা আবার হিসাব করি, ঠিক আছে? কারণ বিট ঘটে ভ্যালু। তো 5 মাইনাস 3 এটা হচ্ছে আমাদের ভোল্টেজের চেঞ্জ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই এফ কিউ মাইনাস এফ পি। এফ কিউ হচ্ছে গিয়ে 5 মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। হ্যাঁ, আনসারটা চলে আসতেছে হচ্ছে 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল সেকেন্ড। এখন মনোযোগ দিয়ে ভাইয়া খেয়াল করবা, সেটা কি আমাদের অ্যাকচুয়াল এইচ এর ভ্যালু কত? এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্কস কনস্ট্যান্ট, অ্যাকচুয়াল এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাই না? মাইনাস 14 জুল সেকেন্ড।
বাট এইখানে কি আছে, এখানে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে, তাহলে তোমাকে কি করতে হবে বলছিলাম 2 নম্বরে, উক্ত এক্সপেরিমেন্টে ভুলের মাত্রা বা পার্সেন্টেজ অফ এরর বের করতে হবে। এরর পার্সেন্টেজ আমরা কেমনে বের করতে পারি? এরর পার্সেন্টেজ অফ এরর সমান সমান আমরা বলি এইচ অ্যাকচুয়াল মাইনাস এইচ গ্রাফ ডিভাইডেড বাই এইচ অ্যাকচুয়াল ইন্টু 100%। তুমি যদি ক্যালকুলেট করো দেখতে পাবে 10⁻⁻13 গুলো সব বাদ হয়ে যাবে। 6.626 মাইনাস 32 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 100%। ঠিক আছে, ইন্টু 100%। হ্যাঁ, ভেরি গুড। তো চলো ক্যালকুলেট করি। এরর অনেক বেশি আসবে, এটাই স্বাভাবিক, ফিজিক্স ল্যাবে এরর এরকমই আসে ঠিকঠাক মানে এক্সপেরিমেন্ট করলে। 382.94%। তোমরা নিজেরা যখন ফিজিক্স ল্যাব করতে যাবে ইঞ্জিনিয়ারিং এ তখন বুঝবা যে তোমরা যদি ডাটা ম্যানিপুলেট না করো এরকম এররই আসবে, আর যদি ম্যানিপুলেশন করো অনেকের এরর আবার 10%-এর নিচে আসে, তখন আবার অনেকে সন্দেহের তালিকায় পড়ে যে এত এরর কম এরর কেমনে আসলো, যন্ত্রই তো নষ্ট ছিল। যাই হোক, তো এভাবে আমরা এক্সপেরিমেন্টালি প্লাঙ্কস কনস্ট্যান্ট বের করলাম। তো আমরা বেসিক্যালি 2 নাম্বার প্রবলেমটা তালে তালে সলভ করে ফেলছি, কারণ এটা আসলে আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়, তো মাথার ভিতরে ওইটাই কাজ করতেছে। তো আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলছি। এখন 1 নাম্বারটা আমরা কিভাবে ইফেক্টিভলি এই গ্রাফ থেকে সলভ করতে পারি একটু দেখো। 1 নাম্বারটা সলভ করার জন্য আমি একটা নতুন পেজ নেই। 1 নাম্বারটা আমি একটু গ্রাফটা আঁকি, সেটা হচ্ছে গ্রাফটা অনেকটা এইরকম ছিল। এই বরাবর ছিল হচ্ছে আমাদের ভোল্টেজটা ছিল, এই বরাবর ছিল আমাদের ভোল্টেজ, হ্যাঁ, বা স্টপিং ভোল্টেজ, স্টপিং ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে ভিএ ইউনিটে ছিল, খুবই ভালো কথা, স্টপিং ভোল্টেজটা ছিল। আর এই বরাবর ছিল হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি গুলো আবার 10⁻14 দ্বারা মাল্টিপ্লাই অবস্থায় ছিল। আর আমরা গ্রাফটা অনেকটা এইরকম দেখছিলাম, তাই না? এই গ্রাফের উপর 2টা পয়েন্ট আমরা দেখছিলাম, 2টা পয়েন্ট দেখছিলাম, গ্রাফের উপর দুইটা পয়েন্ট দেখছিলাম, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। আমরা দেখছিলাম এই 2টা পয়েন্টের বেশ কিছু একটা কোঅর্ডিনেট ছিল, একটা হচ্ছে 4,3 আর একটা হচ্ছে 5,5। এখন এই গ্রাফটাকে তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো তাইলে দেখো এটা আমাদের এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতেছে, এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতেছে। এক্স অক্ষের যে এই ছেদাংশটা আছে তোমরা জানো এটাই আসলে আমাদের কি নির্দেশ করে, এটাই আসলে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক নির্দেশ করে। এটা আমাদের কি নির্দেশ করে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক নির্দেশ করে, এটাকে আমরা এফ নট দ্বারা প্রকাশ করে ফেলি। অর্থাৎ এই যে গ্রাফটা, এই গ্রাফে এক্স ছেদকটা বের করতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যায়। তো চলো আমরা এই গ্রাফের এক্স ছেদকটা বের করি। এক্স ছেদক বের করা যায় কিভাবে? সিম্পলি আমি যদি এই পয়েন্টটাকে পি, এই পয়েন্টটাকে কিউ নাম দিই, তুমি পি কিউ সরল রেখা সমীকরণ বের করো, কত হবে? পি কিউ সমান সমান হবে, দেখো ওয়াই অক্ষ বরাবর কি আছে? ভোল্টেজ আছে, সো ভি, ভি মাইনাস 5 ডিভাইডেড বাই 5 - 3। আর এক্স অক্ষ বরাবর কি আছে? এফ, এফ মাইনাস 5, নিচে থাকবে হচ্ছে 5 - 4। তো হলো বাকি কি? ভি মাইনাস 5 সমান সমান 2 ইন্টু, এখানে থাকতেছে টোয়াইস এফ মাইনাস 5। দেখো আমাকে কি বের করতে হবে? এক্স অক্ষে ছেদক বের করতে হবে। সো এক্স অক্ষে ছেদক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে বলতো দেখি? এক্স অক্ষে ছেদক বের করতে হলে আমাদেরকে এই ওয়াই ওয়াই স্থানাঙ্কের মান কত বসাইতে হবে? 0 বসাইতে হবে। অর্থাৎ আমরা জানি যখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে জাস্ট সূচন কম্পাঙ্কটা যখন আমরা দেই তখন জাস্ট কার্যাপেক্ষক থেকে ধাতু ইলেকট্রনটা বা ফটো ইলেকট্রনটা জাস্ট নির্গত হয়, এটার কোনো গতিশক্তি থাকে না। আর গতিশক্তি যেহেতু থাকে না, ওকে থামাইতে স্টপিং ভোল্টেজও লাগে না। এই কারণে ওই মুহূর্তে স্টপিং ভোল্টেজ কত হয়ে যায়? 0 হয়ে যায়, বা ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত হয়ে যায়? 0 হয়ে যায়। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0 হলে এই এফটা হয়ে যায় এফ নট, আর এই এফ নট এর ভ্যালুটা আমরা পাই হচ্ছে 5/2। ভ্যালুটা পাচ্ছি 5/2। এটা কিন্তু 10⁻14 দ্বারা মাল্টিপ্লাই অবস্থায় আছে, তো এটার সাথে আমাদের কত গুণ হয়ে যাবে? 10⁻14 হার্টজ।
সো এখান থেকে আমরা পেয়ে যাব 2.5 ইন্টু 10⁻14 হার্টজ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, আমার খুব মানে এখন হয়তো তোমাদের রিলেট করতে সমস্যা হচ্ছে, বাট নিজেরা যখন এই ল্যাবটা করবা না, খুব একদম রিলেটেবল লাগবে এই ম্যাথটার সাথে। যাই হোক, 300% এরর আইনো না, ওইখানে কিছুটা ম্যানুপুলেট করো, নাহলে সাইন পাওয়া না। যাই হোক, এখন দেখো আমাদের কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট আসলে কি বলছে আমি একটু ছোট্ট করে বলে দেই। সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা ফোটন যাচ্ছে, এটা হচ্ছে একটা ফোটন। ঠিক আছে, এই ফোটনটা আমার একটা ইলেকট্রনকে আঘাত করতেছে বা ক্ষুদ্র পার্টিকেলকে আঘাত করতেছে, লেটস সে ইলেকট্রন। এই যে ইলেকট্রনটাকে আঘাত করলো, এই ফোটনটা তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা, তাহলে এটার একটা শক্তি আছে ই সমান hc/ল্যামডা। এটা হচ্ছে ওর ইনিশিয়াল শক্তি, ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আই ধরতেছি। এখন ওই মুহূর্তে ওর একটা ভরবেগ আছে পি সমান সমান h/ল্যামডা ইনিশিয়াল ভরবেগ। এখন চিন্তা করে বলো তো, ইলেকট্রনটাকে সে যখন আঘাত করলো তখন নিশ্চয়ই সে বেঁকে যাবে, কারণ ইলেকট্রন আর ফোটনের ভিতর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে এই ফোটনটা একটা নির্দিষ্ট কোণে বেঁকে যাবে। ধরে নিচ্ছি সে তার আদি অবস্থানের সাথে ফাই কোণে বেঁকে গেল। কত কোণে বেঁকে গেল? ফাই কোণে বেঁকে গেল। এইটা হচ্ছে আমরা বলি, কি বলি, আচ্ছা বাংলাতেই বলি, যেটা বলি সেটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। এটা হচ্ছে আমাদের কি ফোটন? বিক্ষিপ্ত ফোটন। বিক্ষিপ্ত, এটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ফোটন। এখন এই যে বিক্ষিপ্ত ফোটনটা আছে, বুঝতেই পারতেছো আগে এটা যে এনার্জি ছিল এখন কিন্তু ইলেকট্রনের সাথে সংঘর্ষে এনার্জি হারাইছে। তার মানে এখন ওর নতুন যে এনার্জি, দ্যাট ইজ ফাইনাল এনার্জি, এটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ইএফ ইজ মাস্ট বি লেস দেন ইআই। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছো এই ই যেহেতু hc/ল্যামডা, এইচসি হচ্ছে কনস্ট্যান্ট, এইচসি হচ্ছে কনস্ট্যান্ট, ই যেহেতু কমে যাচ্ছে, আমার ল্যামডাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ল্যামডা যেহেতু বেড়ে যাবে, আমার এইখানে নতুন যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এফ, এই ল্যামডা এফটা অবশ্যই ল্যামডা এর চেয়ে কি হবে? বড় হবে। আমাদের টার্গেট হচ্ছে এই ল্যামডা এফটাকে বের করা। এখন ভাই ফোটনের কথায় পরে আসি, ইলেকট্রনের দিকে তাকাই। এই যে ইলেকট্রনটাকে, এটা কি চুপচাপ বসে থাকবে? কখনোই না। এ কিন্তু ফোটনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, ফোটনকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে দিছে। এই ইলেকট্রনটা আগে ছিল স্থির, এখন ফোটনের দয়া হয়ে গেল গতিশীল। গতিশীল অবস্থায় এই ইলেকট্রনটার কি আছে বলো দেখি? একটা এনার্জি আছে। এখন এই ইলেকট্রনটার এনার্জিকে আমরা ই সমান সমান mc² দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু দেখো শুরুতে সে যখন স্থির অবস্থায় ছিল, তখন ওর ভিতর এনার্জি কত ছিল? ই সমান সমান m0c² ছিল। ফোটন এসে ওকে এক্সট্রা একটা এনার্জি দিছে, তাই না? কি পরিমাণ এনার্জি দিছে? ফাইনালি হয়েছে mc², আগে ছিল কত? m0c²। তাহলে ফোটনের দেওয়া এনার্জির মান কত বলো তো? লিখে দেই, ইলেকট্রনকে ফোটনের দেওয়া এনার্জি, ইলেকট্রনকে ফোটনের দেয়া এনার্জি, ইলেকট্রনকে ফোটনের দেয়া এনার্জি কত হবে ভাইয়া? একটু বুদ্ধি করে বলো। সেটা হবে চূড়ান্ত এনার্জি হচ্ছে mc², আর আগে এনার্জি ছিল m0c²। তো এখানে চলে আসবে m-m0c²। ঠিক আছে, এই যে ইলেকট্রনকে ফোটন এই এনার্জিটা দিছে, এটা কি ফোটন নিজের থেকে দিছে না? তার মানে এটাই আসলে ফোটনের হারানো এনার্জি। সো এটা একটা ভাইয়া থিওরির সময় মাথায় রাখবা, যে এনার্জিটা সেই ইলেকট্রনকে দিছে, এই এনার্জিটা আসলে ফোটন থেকে কি হয়ে গেছে? ফোটনের জীবন থেকে হারিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফোটনের এনার্জি লসও বলা যায়। ফোটনের কি লস বলা যায়? এনার্জি লস বলা যায়। এখন ফোটনের এই যে এনার্জি লস হয়েছে, এটাকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি। কিভাবে? একটু চিন্তা করো, ফোটনের এনার্জি লসকে আমরা লিখতে পারি না ডেল্টা ই সমান সমান ই ইআই মাইনাস ইএফ লিখতেই পারি, আদিতে যা ছিল মাইনাস শেষে যা আছে। এটা সমান সমান লেখা যায় hc/ল্যামডা ইনিশিয়াল মাইনাস hc/ল্যামডা ফাইনাল, তাই না? এইভাবেও কিন্তু জিনিসটাকে আমরা কি করতে পারি? ডিফাইন করতে পারি। সো একটা স্লাইডে বা একটা অনেক কিছু লিখছে এখানে কম্পটন ইফেক্টে, বাট মোটামুটি অনেক কিছু কিন্তু এখানে কাভার হয়ে গেছে। এখন আমরা আস্তে ধীরে এই প্রবলেম গুলো সলভ করি। চলো আমরা নেক্সট স্লাইডে গিয়ে আস্তে ধীরে সলভ করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম,
আমাদেরকে কি করতে হবে, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আগের স্লাইডে দেখো আমরা ধরে নিয়েছিলাম এই যে বিক্ষিপ্ত ফোটন, এটা নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা এফ। আমরা এই হাবি জাবি বিশাল ক্যালকুলেশন করে একটা সূত্র পাইছি, খুব ইজি সূত্র, এই ল্যামডা এফ বের করার সূত্র, সেটা হচ্ছে ল্যামডা আই প্লাস এইচ, ভুল হয়েছে, প্লাস কি হবে, এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 - cos ফাই। ঠিক আছে, এখানে দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ইনিশিয়ালি কত ছিল, 10 পিকোমিটার ছিল। ইলেকট্রনের সাথে কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। ফোটনটা তার আদি গতিপথের সাথে কত কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে, ফাই সমান 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে দেখো মান বসায় দিলে কিন্তু খাপে খাপ তুমি আনসার পেয়ে যাবা। প্রথমটা দেখো, প্রথমটা কত ছিল, 10 × 10⁻12 মিটার ল্যামডা ইনিশিয়াল। এইচ এর মান তোমরা জানো ভাই, 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই এম নট। এম নট ইলেকট্রনের স্থির ভর কত, 9.11 × 10⁻31 ইন্টু 3 × 10⁸। ওকে, সো এখানে তুমি যদি করো 1 - cos ফাই এর ভ্যালু কত বসায় দিবা, 60 ডিগ্রি। ভাই মান টান বসায় দাও ক্যালকুলেটরে, তুমি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাবা। তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি কত পাবা, চলো আমরা ক্যালকুলেটরে হিসাব করি। দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি পাবা হচ্ছে 6.626 × 10⁻34 divided by 9.11 into 10⁻31 into 3 into 10⁸। ওকে, সো এটার সাথে তোমার কত গুণ করতে হবে, 1 - cos 60, cos 60 মান হচ্ছে হাফ। সো গুণ করে ফেললাম, এখন আমরা পাচ্ছি হচ্ছে 10⁻12। এটা বেসিক্যালি আমাদের আসবে কত, আসবে হচ্ছে, তোমরা যদি ক্যালকুলেট করো দেখবা 11.2122 পিকোমিটার। সো এটাই কিন্তু আমাদের ল্যামডা ফাইনালের ভ্যালুটা। আমরা ল্যামডা ফাইনালের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন দেখো প্রশ্নে বলছে যে সংঘর্ষের পর ইলেকট্রনের বেগ কত, আমরা 1 নাম্বারটা সলভ করে ফেলছি। এখন আসলে 2 নাম্বারটা সলভ করব। 2 নাম্বারটা কেমনে সলভ করা যায়, চলো একটু খেয়াল করি। 2 নাম্বারটা সলভ করব। দেখো 2 নাম্বারটা বলছে সংঘর্ষের পর ইলেকট্রনটার বেগ কত। বেগ বের করার আগে আমরা বেগের দিকে কিভাবে যাব, ইলেকট্রনটা কিন্তু গতিশীল, তাহলে ইলেকট্রনের বেগ বের করতে হলে তার গতিশীল অবস্থায় ভরটা বের করতে হবে। আর গতিশীল অবস্থায় ভর বের করা কিন্তু খুব একটা প্যারা হওয়ার কথা না, কারণ আমরা বলছিলাম যে ফোটনের হারানো শক্তি, ফোটনের হারানো এনার্জি কত, হারানো এনার্জি বা ডেল্টা ইটা কত ছিল, প্রথমে যে পরিমাণ শক্তি এইচসি বাই ল্যামডা ইনিশিয়াল মাইনাস এইচসি বাই ল্যামডা ফাইনাল, এটা হচ্ছে ফোটনের হারানো এনার্জি। আর এই হারানো এনার্জিটা ইলেকট্রনের ভিতর জমা হয়েছিল, কি হিসাবে জমা হয়েছিল মনে আছে, মনে আছে নিশ্চয়ই, গতি শক্তি হিসেবে জমা হয়েছিল। আমরা দেখছিলাম সেই m - m0c²। একটু স্লাইড চেঞ্জার দিয়ে দেখায় আসি। দেখো এই যে আমরা এই যে লিখে দিছিলাম, ঠিক না, ফোটনের এনার্জি লসটা আসলে ইলেকট্রনের ভিতরকার গতি শক্তির সমান, m - m0c² এর সমান। তো এখান থেকে আমরা বলতে পারি, এই কোয়েশনটা আমরা ফর্মুলেট করতে পারি। দেখো তুমি কিন্তু অলরেডি তুমি এই ল্যামডা ইনিশিয়ালের মান জানো, ল্যামডা ফাইনালের মান জানো, c² তো জানোই, আর m0 ইলেকট্রনের স্থির ভর তাও জানো। তাহলে গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভর এমটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, সো আমরা একটু এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি। এটার জন্য আমরা নতুন একটা স্লাইড নেই, মনে রাখি 10 পিকোমিটার আর 11.212 পিকোমিটার। ওকে, নতুন স্লাইড নিলাম। এখন দেখো নতুন স্লাইডে আমরা এনার্জি লসটা ক্যালকুলেট করি আগে। ই সমান সমান এইচসি ইন্টু ল্যামডা ইনিশিয়াল মাইনাস 1 ল্যামডা ফাইনাল। একটু কালার চেঞ্জ করে এটা নেই, এটা আশা করি দেখা যায়। আচ্ছা, সো আমাদের এখন এনার্জিটা আমরা দেখব। ল্যামডা ইনিশিয়ালটা দেখো 10 পিকোমিটার, 10 × 10⁻12 মাইনাস কত ছিল, 11 পয়েন্ট, ভুলে গেছি, আবার স্লাইড চেঞ্জ করে দেখি কত ছিল, 11.212। এত পিকোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি লস। ক্যালকুলেটর হিসাব করে বলতে এনার্জি লসটা কত আসে আমি একটু করি, 10 × 10⁻12 ইনভার্স মাইনাস 11.212 × 10⁻12 ইনভার্স। ঠিক আছে, তো বেশ বড় একটা ভ্যালু আসতেছে, আমি দরকার একটা আবার করি। একটা হচ্ছে 10 ইনভার্স আর একটা হচ্ছে 11.212
ইনভার্স ইনটু 10^12, হ্যাঁ এই ভ্যালুটা আসতেছে, এটার সাথে গুণ হবে 6.626 ইন্টু 10^-34 ইন্টু 3 ইন্টু 10^8। ওকে, সো এখান থেকে আমাদের চলে আসতেছে 2.14878 ইন্টু 10^-15 জুল। তাহলে এই পরিমাণ শক্তি কে নিছে? ইলেকট্রন নিছে, গতি শক্তি হিসেবে নিছে। তো আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের জন্য এই পরিমাণ শক্তি সে শোষণ করছে, সমান সমান এটাকে 2.15 লিখে ফেলি, এত জুল। সো এখান থেকে আমরা কিন্তু গতিশীল ভরটা বের করতে পারবো কিভাবে? 2.15 ইন্টু 10^-15 ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস 9.11 ইন্টু 10^-31 কেজি। এখান থেকে তুমি গতিশীল অবস্থায় ভরটা লিখে ফেলতে পারবা। দেখি কত আসে। এটা আসতেছে আমাদের 9.3487 ইন্টু 10^-31 কেজি, যদি আমার কোনো ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে। আমি দরকার হয় আরেকবার একটু চেক দিয়ে দেখি। আচ্ছা, এটাই আসে। সো ঠিক আছে, এই হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় ভর। এখন গতিশীল অবস্থায় ভর আমরা পেয়ে গেছি। এখন দেখো আর কি আমাদের বের করা বাকি আছে। আমাদের বের করতে হবে ইলেকট্রনটার বেগ। ইলেকট্রনের বেগ আমরা কিভাবে লিখি? m সমান সমান m নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সো গতিশীল অবস্থায় বেগ আমরা কত পাইছি? 9.3487 9.3487 ইন্টু 10^-31 সমান সমান 9.11 ইন্টু 10^-31 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখান থেকে ভাই তুমি ভি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। চলো তো দেখি ভি এর ভ্যালু কেমনে বের করা যায়। 9.3487 ভাগ 9.1, এটাকে যদি ইনভার্স করি, স্কয়ার করি, 1 মাইনাস এত করি, রুট করি, এখানে আমার ভি এর ভ্যালু চলে আসছে, বেশ ভালো একটা ভ্যালু, 0.2245 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনটার বেগ। একটু দেখি, 1 মাইনাস এত রুট আনসার। আচ্ছা, আরেকটু ক্যালকুলেশন, 3487 ভাগ 9.11 ইনভার্স করলাম, স্কয়ার করলাম, 1 মাইনাস করলাম, রুট করলাম, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আনসার চলে আসতেছে। সো আমরা দেখতে দেখতে ইলেকট্রনের বেগটাও বের করে ফেলছি। এখন আমরা দেখি আমাদের আর কোনো কিছু বের করা বাকি ছিল কিনা। শিট, দেখো আমাদের আরো একটা জিনিস বের করা বাকি আছে, অর্থাৎ কম্পটন ইফেক্টের উপর এর উপরে আসলে আর কোশ্চেন আসার মতো কিছু নাই, সবই দিয়ে দেওয়া আছে তোমাদের। এখন তোমাদের দায়িত্ব তোমরা এটাকে ইউটিলাইজ কেমনে করবা। সংঘর্ষের পরে ইলেকট্রনটা কত কোণে বিক্ষিপ্ত হবে সেটা তোমাকে বের করতে হবে। এটা করার জন্য আমাকে আবার নতুন করে স্লাইড নিতে হবে। যাই হোক, সো নতুন আরেকটা স্লাইড নেই। দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ফোটনটা হচ্ছে এইভাবে যাচ্ছিল, ইলেকট্রনটা সংঘর্ষে লিপ্ত হইলো, ফোটনটা ধাম করে বেঁকে গেল এই দিকে বেঁকে গেল, আর ইলেকট্রনটা স্ক্যাটার্ড হয়ে গেছে, তাই না? ইলেকট্রনটা স্ক্যাটার্ড হয়ে কোন দিকে গেছে? এই বরাবর চলে গেছে। ওকে, সো এটা ছিল ওদের আদি গতিপথ। আমরা ধরে নিয়েছিলাম ফাই অ্যাঙ্গেলে হচ্ছে ফোটনটা বিক্ষিপ্ত হয়েছে। এখন এই যে ফোটনটা, এই ফোটনটার এই মুহূর্তে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? ল্যামডা এফ। তাহলে এই মুহূর্তে ওর একটা কি আছে বলতো? মোমেন্টাম আছে। মোমেন্টাম ফোটনটার লাস্ট মোমেন্টাম কত? পি এফ সমান সমান আমরা বলতে পারি এইচ বাই ল্যামডা এফ। তাহলে এই বরাবর ওর একটা মোমেন্টাম আছে। এই মোমেন্টামটার ভ্যালু আমরা বের করে ফেলতে পারলাম। খুবই ভালো, মাশাআল্লাহ, মোমেন্টামটার ভ্যালু আমরা বের করে ফেলতে পারছি। এখন খুব সুন্দর মতো খেয়াল করো ভাই, ইলেকট্রনটা কিন্তু এই বরাবর গেছে, তাই না? ইলেকট্রনটা এই বরাবর গেছে, তাহলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটারও একটা কি আছে? ভরবেগ আছে, তাই না? এই ইলেকট্রনটারও কিন্তু একটা ভরবেগ আছে, ইলেকট্রনটার একটা ভরবেগ আছে। এখন ইলেকট্রনটা ভরবেগ তুমি কেমনে মাপতে পারবা? এটা হচ্ছে কোশ্চেন। খুবই ইজি। তুমি আগের বার কিন্তু ইলেকট্রনটার বেগ বের করছো এবং গতিশীল অবস্থায় ভর বের করছো, তাই না? কত বের করছিলা? ইলেকট্রনটার ভর ছিল হচ্ছে 9.3478
ইন্টু 10⁻⁻31 আর বেগ ছিল হচ্ছে 0.2245 সি। সো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি ইলেকট্রনটার বেগ পেয়ে যাও। দেখি তো ইলেকট্রনটার বেগ কত আসে। ইলেকট্রনটার বেগ আসে হচ্ছে 6.2966 ইন্টু 10⁻⁻23 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ইলেকট্রনের ভরবেগের মান। এখন ভাই ফোটনটারও যে একটা ভরবেগ আছে সেটা আমরা কেমনে হিসাব করতে পারি? তোমরা জানো 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই ল্যামডা, এফ এর ভ্যালু ছিল 11.212 পিকোমিটার 10⁻12। এখান থেকে তুমি আমাদের হচ্ছে বের করে ফেলতে পারবা কিসের, আমাদের ফোটনটার ভরবেগ। ক্যালকুলেট করো। ফোটনটার ভরবেগ আসতেছে আমাদের 5.9097 ইন্টু 10⁻⁻23 কেজি মিটার পার সেকেন্ড। সো দেখো আমরা ফোটনের ভরবেগও বের করে ফেলছি, ইলেকট্রনের ভরবেগও বের করে ফেলছি। এখন আমাদের আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফাই বিক্ষিপ্ত হওয়ার অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমাকে এখন কি বের করতে বলছে, এই যে ইলেকট্রনটা এইটা কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি ইলেকট্রনটা আলফা কোণে বিক্ষিপ্ত হচ্ছে। এই আলফা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ ইলেকট্রন। স্ক্যাটারিং অ্যাঙ্গেল মানে বিক্ষেপণ কোণ, ইলেকট্রনের বিক্ষেপণ কোণ। স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ ইলেকট্রন, স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ ইলেকট্রন, এটাকে আমরা আলফা ধরে নিতেছি, এটাই আমাকে বের করতে হবে। এখন দেখো ইনিশিয়ালি আমাদের ফোটনটা কিন্তু এই বরাবর ছিল, এর একটা ভরবেগ ছিল, সেটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটা ভরবেগ ছিল। বাট ইনিশিয়ালি ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না। তো আমরা যদি ওয়াই এক্সিস বরাবর অ্যানালাইসিস করি, ওয়াই এক্সিস বরাবর অ্যানালাইসিস করি, ওয়াই এক্সিস বরাবর অ্যানালাইসিস করি, তাহলে দেখো কি পাবো। যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি ভরবেগ কত ছিল ওয়াই এক্সিস বরাবর 0, বাট ফাইনালি কত হয়েছে, ফোটন গেছে খাড়া উপরের দিকে। ওয়াই এক্সিস বরাবর এই ফোটনের খাড়া উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে এই ফোটনের একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা কত, এই বরাবর একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট আসলে কত, সেটা হচ্ছে পি এফ সাইন ফাই। আবার এই যে আমাদের ইলেকট্রনটা আছে না কোনাকুনি, এটারও নিচের দিকে একটা কি আছে, কম্পোনেন্ট আছে, তাই না? এই যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ পি এর কম্পোনেন্ট, দ্যাট ইজ পি সাইন আলফা। দেখেই বুঝতে পারতেছো ইনিশিয়ালি ওয়াই অক্ষ বরাবর কিচ্ছু ছিল না, শূন্য, বাট ফাইনালি ওয়াই অক্ষ বরাবর দুইটা আছে, একটা হচ্ছে পি সাইন আলফা নিচের দিকে, আরেকটা হচ্ছে ফোটনের জন্য পি এফ সাইন ফাই। এখন এখান থেকে তুমি আলফার মানটা বের করা, 1-2 ব্যাপার। সাইন আলফা সমান সমান কত আসবে বলো তো দেখি। আমি এটাকে সাইন আলফাটাকে পজিটিভ, আলফাটাকে পজিটিভ হিসেবে, পজিটিভ অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট করতেছি, এবং যেহেতু এই ভরবেগের উপাংশটা নিচের দিকে, আগে একটা মাইনাস দিয়ে নিছি, ঠিক আছে? সো সাইন আলফা সমান সমান কত আসবে, পি এফ সাইন ফাই ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই পি। সো এটাই কিন্তু আমার সাইন আলফার ভ্যালুটা। দেখো আমি ফাই জানি, পি এফ জানি, পি জানি, কি পেয়ে যাব, সাইন আলফার ভ্যালুটা পেয়ে যাব। এখন ছোট্ট করে এখানে ক্যালকুলেশন করে দেখায় দেই সাইন আলফার ভ্যালুটা আসলে কত। সাইন ইনভার্স, দেখো পি এফ ইন্টু সাইন ফাই, পি এফ কত ভাই, পি এফ হচ্ছে, আচ্ছা পি এফ সাইন ফাই ডিভাইডেড বাই পি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, পি আর পি এফ দুইটার ক্ষেত্রে 10⁻⁻23 আছে না, এগুলো আমি আর লিখবো না, কারণ এগুলো এই যে এখানে 10⁻⁻23 লেখো, এখানে 10⁻⁻23 লেখো, কাটাকাটি চলে যাবে। তো থাকবে বাকি কি, সাইন ইনভার্স পি এফ কত, পি এফ হচ্ছে 5.909, এটাকে 91 লিখি, সাইন ফাই, সাইন ফাই মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর নিচে কত যাবে, নিচে যাবে হচ্ছে কত যাবে, 6.29, এটাকে একবারে 6.3 লিখে দিই। সো আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে, দেখি কত আসে, ভালো কিছু আসবে। সাইন ইনভার্স সুন্দর সুন্দর, 54.1917 ডিগ্রি। সো সিগনিফিকেন্ট একটা ভ্যালু। সো এভাবে করে করে কিন্তু তুমি আমাদের কাঙ্ক্ষিত কম্পটন ইফেক্টে যে কোশ্চেন গুলো সলভ করে ফেললা।
আমার মনে হয় না কম্পটন ইফেক্ট এর বাইরে আর কিছু আছে, ঠিক আছে? একদম অরিজিনাল প্রুফ থেকেই নেওয়া এই প্রবলেম গুলা। প্রুফ যেটা ছিল, তোমরা তো প্রুফ হয়তো বইতে আছে, ওই প্রুফ থেকে ভেঙে ভেঙে প্রবলেম গুলা বানানো, ঠিক আছে? তো আমরা নেক্সট প্রবলেমে যাই, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এখন দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা প্রসঙ্গে খুব সুন্দর একটা প্রবলেম। এইগুলো এখন আর বেশি টাইম লাগবে না। দেখো, কাহিনী যেটা হচ্ছে, একটা বৃত্তাকার ক্ষেত্রে একটা বস্তু আবর্তন করতেছে। মনে করো এটা হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্র, একটা বস্তু বা কণা এই ক্ষেত্রটা আবর্তন করতেছে এইভাবে। সে বিভিন্ন পজিশনে থাকতে পারে। মনে করো প্রথমবার তুমি ওকে পর্যবেক্ষণ করলা এই এ পয়েন্টে, দ্বিতীয়বার পর্যবেক্ষণ করলা বি পয়েন্টে। তাহলে এই যে ওর অবস্থানের পার্থক্য কতটুকু হইলে এ বি পরিমাণ হইলো। একটু পর তুমি ওকে পর্যবেক্ষণ করলা, সে হয়তো এখন লেটসে চলে আসছে এই সি পয়েন্টে। তাহলে ওর অবস্থানের পার্থক্য কত তৈরি হইলে এসি হইলো। তার মানে ও কিন্তু এই সি এবং এ এই দুইয়ের মাঝখানে অবস্থান করতে পারতেছে। ওর অবস্থানটা ফিক্স না, ও ঘুরতেছে। ও এ পয়েন্টও থাকতে পারে, সি পয়েন্টও থাকতে পারে। অবস্থানের অনিশ্চয়তাটা কিন্তু এসি পরিমাণ। ঠিক আছে, একটু পর তুমি ওকে দেখলা সে হয়তো এখানটায় আছে। তাহলে এখন ওর অবস্থানের অনিশ্চয়তা কত হয়ে যাবে? এডি পরিমাণ। এখন বলতে পারবা বৃত্তাকার পথে আবর্তনরত একটা কণা, তাহলে অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা কত হবে? একটা সময় তুমি দেখবা সে এইখানটা অবস্থান করতেছে, এই মাঝখানটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে গিয়ে ধরো পি পজিশন। এবং তুমি দেখবা সে আসলে একটু দেখো, সে আসলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে এ পয়েন্টে ছিল, এরপর তো দেখাইছি যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছিল। ঘোরাঘুরি করার এক পর্যায়ে তাকে তুমি কোথায় দেখলা? এই পি পয়েন্টে দেখে ফেললা। এখন তুমি দেখো তো এ থেকে পি এর ডিস্টেন্সটা এডি, এ বি অথবা এ সি এর চাইতে বড় বড় লাগতেছে না? এটা আসলে কাহিনী হচ্ছে, এই রেখাটা আসলে এই বৃত্তের কেন্দ্র বরাবর গেছে। তার মানে এখান থেকে খুব ভালো মতোই তুমি বুঝতে পারতেছো আমাদের এই যে এপি যে এখানে আছে, এই এপি আসলে কি বলতো দেখি? এপি হচ্ছে কি আমাদের ব্যাস, ব্যাস বা ডায়ামিটার। এপি হচ্ছে কি আমাদের ব্যাস। অর্থাৎ এই যে কণাটা, এই কণাটা এ তে থাকতে পারে, কখনো ডি তে থাকতে পারে, বি তে থাকতে পারে, সি তে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। অর্থাৎ ওর অবস্থানের অনিশ্চয়তা কখনো এসি, কখনো এডি, কখনো এবি। বাট সর্বোচ্চ অনিশ্চয়তা কত? সে যখন দুইটা ব্যাসের দুই প্রান্তে থাকবে, অর্থাৎ সর্বোচ্চ অনিশ্চয়তা আমাদের এপি পরিমাণ। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা ডিসিশন নিতে পারি। ডিসিশনটা হচ্ছে, আমার অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, আমি একটু লিখে দেই, অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, অবস্থানের অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা, দ্যাট ইজ ডেল্টা এক্স ম্যাক্সিমাম, এটা কত হবে? এটা হবে আমাদের 2 × 5, যেহেতু ব্যাসার্ধ বলা আছে 2 × 5 মিটার। সো অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা হচ্ছে 10 মিটার। আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, আমাকে বের করতে হবে ভরবেগের অনিশ্চয়তা সর্বনিম্ন মান বের করো। এখন ভাই এই জিনিস তো আমরা জানি, কি জানি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু h/4 পাই। এই সূত্র তোমাদের বইতেই আছে। এখন বলো তো ভাইয়া, আমাদের ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু h/4 পাই। আমার টার্গেট হচ্ছে ডেল্টা পিটা মাপা বা ভরবেগের অনিশ্চয়তা মাপা। তাহলে ডেল্টা পি সমান সমান আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো h/4 পাই ইন্টু ডেল্টা এক্স। এখন এই ডেল্টা পিটা কখন সর্বনিম্ন হবে সেটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, ডেল্টা পিটা কখন সর্বনিম্ন হবে? এখন একটু কোণায় আসো, কোণায় এসে আমরা একটু দেখাই ডেল্টা পিটা কখন সর্বনিম্ন হবে। দেখো, ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল টু h/4 পাই ইন্টু ডেল্টা এক্স। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল্টা পি এর মিনিমাম ভ্যালুটা আমরা কখন পাবো। দেখো, মিনিমাম ভ্যালুটা কত আসবে? যখন আমি ইকুয়াল চিহ্ন ইউজ করবো, দ্যাট ইজ h/4 পাই ডেল্টা এক্স। এখানে আরো একটা কথা আছে, এই ডেল্টা এক্স এর ভ্যালুটা যত বাড়বে আমার ডেল পি এর ভ্যালুটা তত কি হবে? কমবে। সো ডেল পি এর আমি যদি একদম মিনিমাম ভ্যালুটা পেতে চাই, আমাকে আসলে ডেল পি এর একদম মিনিমাম যদি পাইতে চাও, আমাকে ডেল এক্স এর কোন ভ্যালুটা ইউজ করতে হবে? ডেল এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করতে হবে। অর্থাৎ আমাকে এই সমীকরণে ডেল এক্স ম্যাক্সিমামটা ইউজ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের অঙ্কের মান বের করার কাঙ্ক্ষিত ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশন দিয়ে পরের স্লাইডে সেম ম্যাথটাই সলভ করে ফেলতে পারবো। সো ডেল্টা মিনিমাম
ডেল্টা এক্স ম্যাক্সিমাম ছিল কত 10 মিটার। তো এই তো এটাই হচ্ছে আমাদের আনসার। ক্যালকুলেট করি। তো এটা হচ্ছে আমাদের অবস্থানের অনিশ্চয়তা, দেখছো অবস্থানের অনিশ্চয়তা কত কম, ঠিক আছে, সরি ভরবেগের অনিশ্চয়তা অনেক কম, হ্যাঁ এই অঙ্কে আর কি। এখন দেখো আমাদের প্র্যাকটিস বই থেকে আমরা সিমিলার সর্ট অফ আরেকটা প্রবলেম হচ্ছে ফাইন্ড আউট করছি, তো এটা আমরা একটু দেখবো। সিমিলারলি এখানেও কিন্তু আমাদের বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা বের করতে হবে। তো ইলেকট্রনের ভর তো জানো ফিক্স, মানে নির্দিষ্ট আর কি। তো এখানে আমরা বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা বের করব কোথায়, একটা আয়তাকার বাক্সের ভিতরে, যেখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ভাই আগে ছবিটা কি, ছবিটা একটু ভালো মতো খেয়াল করবা। মনে করো এটা হচ্ছে একটা আয়তাকার বাক্স, ঠিক আছে, মোটামুটি হয়েছে আর কি, অত ভালো হয় নাই। তো যাই হোক, এটা হচ্ছে একটা আয়তাকার বাক্স। এই আয়তাকার বাক্সটার আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, আমাদের প্রস্থ দেওয়া আছে কত 3 মিটার, উচ্চতা দেওয়া আছে লেটস সে 2 মিটার। এখন কথা হইলো ভাই, এই আয়তাকার বাক্সটার যে কোনো জায়গায় এই পয়েন্টটা থাকতে পারে, তাই না, ওই বস্তুটা থাকতে পারে। সে হয়তো কখনো এখানে থাকলো, কখনো আবার এইখানে থাকলো, তাই না, আবার কখনো সে এই কোণায় থাকলো, কখনো আবার সে এই কোণায় থাকলো, বিভিন্ন পজিশনে থাকতে পারে। বাট আমার টার্গেট এই আয়তাকার বাক্সটার মধ্যে সর্বোচ্চ দূরত্ব বের করা, যেটা আমাকে অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তার মানটা দিয়ে দিবে। তোমরা সবাই জানো এটা একটা আয়তাকার ঘনবস্তু, এবং এই আয়তাকার ঘনবস্তুটার আমার সর্বোচ্চ দূরত্ব দুইটা পয়েন্টের ভিতর কত। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুটার একটা কর্ণের প্রান্তবিন্দু এ, আর ওই যে মাথায় আরেকটা কর্ণের প্রান্তবিন্দু ধরলাম বি। আঁকা যেহেতু মোটামুটি হয়েছে, তাহলে মোটামুটি যাবে আর কি দাগটা, অনেকটা এইরকম, ঠিক আছে। এই যে হলুদ দাগটা দেখতে পাচ্ছ, এই হলুদ দাগটার মধ্যে যদি দুইটা, মানে এই হলুদ দাগটার দুইটা পয়েন্টে যদি বস্তু দুইটা যায় বা অবস্থান করে, তাহলে কিন্তু আমরা অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা এবিটা পেয়ে যাই, ঠিক আছে। তো এখানে আমাদের অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তা ডেল্টা এক্স ম্যাক্স এর ভ্যালুটা কত। এই ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুটার কর্ণের সমান। আয়তাকার ঘনবস্তুর কর্ণ আমরা কিভাবে বের করতে পারি, দেখো এটা আসলে কিছুই না, একটু মনে রাখবা যে কোন একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য তার যে তিনটা ধার দেওয়া থাকে সেখান থেকে বের করা যায়। সো এটা হচ্ছে আমাদের আয়তাকার বাক্সের কর্ণ। সো তিনটা যে ধার আছে এখান থেকে বের করা যায়, কিভাবে বের করা যায়, √3² + 2² + 5², প্রত্যেকটা ধারকে স্কোয়ার করে বর্গ করে দিবা, তাইলে কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে মিটার। এটার ভ্যালু কত আসবে দেখবা, আসতেছে হচ্ছে 5√2 মিটার। তাই আসা উচিত √50, নাকি ভুল হয়েছে, ভুল হয়েছে, নিজে থেকেই ক্যালকুলেট করি। 3² হচ্ছে 9, 3² + 2² + 5², হ্যাঁ এটার মান আসবে হচ্ছে √38 মিটার। তো এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স ম্যাক্স এর ভ্যালু। এটাকে আমার কি করতে হবে, আগে আমরা দেখি, জানি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি হচ্ছে এইটা 4π। এখন আমাকে আগে ভরবেগের অনিশ্চয়তা দেখতে হবে, ডেল্টা পি সমান সমান h/4π ডেল্টা এক্স, ঠিক আছে। পরের স্লাইডে যাই। যেটা বের করতেছিলাম সেটা হচ্ছে ডেল্টা পি বের করে রাখছিলাম। ডেল্টা পি এর মিনিমাম ভ্যালু তাহলে কত আসবে বলছিলাম আগের স্লাইডে, h/4π ডেল্টা এক্স ম্যাক্সিমাম যখন ইউজ করব। এখন ভাই আমাকে কিন্তু আগের মতো এখানে ভরবেগের অনিশ্চয়তা চায় নাই, আমাকে চাইছে বেগের অনিশ্চয়তা। এখন ভাই ইলেকট্রনের স্থির ভরের কোনো অনিশ্চয়তা আছে, ভরের কিন্তু অনিশ্চয়তা নাই, অনিশ্চয়তা কার, বেগের। তো আমরা পিটাকে কনস্ট্যান্ট যেহেতু বের করে আনবো, ভিতরে ডেল্টা ভি মিনিমাম ধরে নিব। এই ডেল্টা ভিটা কি, এই ডেল্টা ভিটা হচ্ছে আমাদের বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা। সো এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, h/4π
4 পাই ডেল্টা এক্স ম্যাক্স। এখান থেকে আমরা বেগের অনিশ্চয়তাটা বের করে ফেলতে পারবো। কত সেটা? h বাই 4 পাই ডেল্টা এক্স ম্যাক্স ইন্টু এম। ঠিক আছে, তো এটা তুমি যদি ভ্যালু ট্যালু ভাই বসায় দাও তাইলে কিন্তু তোমার কাজ শেষ। সেটা কত আসবে এই কাজটা না হয় বা ক্যালকুলেশনটা না হয় তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, 4 পাই এর ভ্যালু তো জানোই 3.1416, একটা বসায় দিবা। 4 পাই ডেল্টা এক্স কত ছিল আমাদের? √38। আর এম এর ভ্যালু তো জানোই, এখানে কে ঘোরাফেরা করতেছিল? ইলেকট্রন। সো ইলেকট্রনের ভর ইউজ করতে হবে 9.11 ইন্টু 10⁻31। ভাই যা আসবে লিখে দিবা, কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কি আমাদের প্রবলেম সলভ। তো আমরা দেখতে দেখতে আমাদের ফাইনাল যে প্রবলেম বা ফাইনাল টাইপ, দ্যাট ইজ লরেঞ্জ রূপান্তর, এখানে চলে আসছি। তো লরেঞ্জ রূপান্তরের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বলি, সংক্ষেপে বলি, ইজি জিনিস ইজি ভাবে বুঝবো, জটিল করার দরকার নেই। দেখো, মনে করো একটা প্রসঙ্গ কাঠামো তোমার কাছে আছে, সেটা হচ্ছে একটা স্থির এস প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এস প্রসঙ্গ কাঠামো তোমার কাছে আছে। এখন এই যে এস কাঠামো তোমার কাছে আছে, মাশাআল্লাহ ভালো। তো এস প্রসঙ্গ কাঠামোতে তুমি কিছু ঘটনা ঘটতে দেখলা। ঠিক আছে, তুমি ধরো প্রথম ঘটনাটা দেখলা ঘটতেছে x1 পজিশনে। এস প্রসঙ্গ কাঠামোতে দেখলা প্রথম ঘটনাটা ঘটতেছে x1 না, ধরো ধরো হচ্ছে এক্স পজিশনেই তুমি দেখতেছো একটা ঘটনা ঘটতেছে। এইখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা ঘটতেছে এক্স অবস্থানে এবং কত সময়? টি সময়। এখন বলতো এই এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি যদি আরেকটা নতুন প্রসঙ্গ কাঠামো নাও, লেটস সে এই নীল কালারের একটা প্রসঙ্গ কাঠামো, যেটা হচ্ছে নাম হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এখন এই যে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো, এটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল হচ্ছে। তাহলে তুমি নিশ্চয়ই বলবা যে ভাইয়া এই যে এখানে পি পয়েন্টে যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, যেটাকে আমি এক্স এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এক্স দূরত্বে দেখছিলাম এবং টি সময়ে ঘটতে দেখছিলাম, সেটা তুমি এস প্রাইম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দেখবা যে একই ঘটনা এক্স প্রাইম অবস্থানে ঘটতেছে এবং টি প্রাইম সময়ে ঘটতেছে, তাই না? তার মানে তোমরা দেখেই বুঝতে পারতেছো এইখানে এই এক্স আর এক্স প্রাইম, টি আর টি প্রাইমের সাথে এই ভি এর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা কিভাবে লিখি? সম্পর্কটা আমরা এইভাবে বলি যে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে তুমি দূরত্বটা মাপবা এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এস প্রাইম কাঠামোর সাপেক্ষে তুমি সময়টা মাপবা টি প্রাইম সমান সমান টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এই দুইটা জিনিস কিন্তু তুমি মাপতে পারবা, ঠিক না? এখন কথা হলো, তুমি যেমন এক্স কে এক্স প্রাইম কে এক্স এর সাহায্যে, টি প্রাইম কে টি এর সাহায্যে প্রকাশ করতে পারো, ঠিক একইভাবে পরীক্ষায় যদি উল্টাটা করতে বলে, যে যদি বলে যে ভাইয়া এক্স কে তুমি এক্স প্রাইম দিয়ে প্রকাশ করবা, টি কে তুমি টি প্রাইম দিয়ে প্রকাশ করবা, দেখো এস প্রাইম থেকে তুমি চিন্তা করো, এস প্রাইমটা হচ্ছে ভি বেগে সামনে আগাচ্ছে। সো এস প্রাইম থেকে তোমার কাছে কি মনে হবে? যে এসটা আসলে ভি বেগে পিছনে চলে যাচ্ছে, ঠিক না? সবকিছু সেম, খালি বেগের সাইনটা কি হয়ে যাচ্ছে? অপোজিট হয়ে যাচ্ছে। এই যে সাইনটা অপোজিট হচ্ছে, অর্থাৎ আমাদের এই ভি এর সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি উল্টা ভাবে ইনভার্স করে কনভার্ট করতে চাই, দ্যাট ইজ এক্স প্রাইম না বের করে আমি যদি এক্সটাকে বের করতে চাই বা ইনভার্স করে কনভার্ট করতে চাই, তাহলে লিখবো এক্স সমান সমান এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং টি সমান সমান লিখবো টি প্রাইম, আগে ছিল মাইনাস এখন হয়ে যাবে কত? প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, সো দেখো আমি যখন এস প্রাইম প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্কগুলোকে এস কাঠামোর সাপেক্ষে লিখতেছিলাম, জাস্ট নর্মাল একটা ট্রান্সফর্ম করতেছিলাম, নর্মাল একটা রূপান্তর করতেছিলাম। এটাকে বলি কি আমরা? লরেঞ্জ রূপান্তর। এই যে নর্মাল ট্রান্সফর্মটা আমরা করছি, এটা হচ্ছে আমাদের লরেঞ্জ রূপান্তর, ঠিক না? লরেঞ্জ আবিষ্কার করছিল এটা, লরেঞ্জ রূপান্তর। এখন আমরা যখন উল্টাটা করছি, অর্থাৎ
এস প্রাইমে বসে গতিশীলটায় বসে আমরা স্থিরটার স্থানাঙ্ক মাপতে গেছি, দ্যাট ইজ এক্স আর টি মাপতে গেছি, তখন কিন্তু আমাদের উল্টা কাজটা করতে হয়েছে, বিপরীত একটা রূপান্তর করতে হয়েছে। এই কারণে আমরা এগুলাকে বলবো, অর্থাৎ ডান পাশের একদম সর্বডানে যা লিখছি এগুলাকে আমরা লরেঞ্জ রূপান্তরই বলবো, কারণ এগুলো আমাদের লরেঞ্জই আবিষ্কার করছিল। বাট একটু চেঞ্জ করে বলবো কি বিপরীত লরেঞ্জ রূপান্তর। কি বলবো? বিপরীত লরেঞ্জ রূপান্তর। সো আশা করি তোমরা লরেঞ্জ রূপান্তর এবং বিপরীত লরেঞ্জ রূপান্তর কি জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা অঙ্কে আসি। অঙ্কে কি বলছে দেখো। অঙ্কে বলছে একজন অবজারভার এস প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে পরপর ঘটে যাওয়া দুটো বিস্ফোরণের মধ্যে সময় ব্যবধান মাপলেন কত? 2 ms আর হচ্ছে 100 কিলোমিটার দূরত্ব মাপলেন। ব্যাপারটা একটু বুঝো। মনে করো এইটা হচ্ছে আমাদের এস প্রসঙ্গ কাঠামো। এই এস প্রসঙ্গ কাঠামোতে আমাদের দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা মনে করো এই এ পয়েন্টে ঘটছে, আরেকটা ঘটনা মনে করো দূরে, আরেকটা ঘটনা এক্স অক্ষ বরাবরই আর একটু দূরে বি পয়েন্টে ঘটছে। তাহলে তুমি এস প্রসঙ্গ কাঠামোতে বসে এই দুইটা ঘটনা, দ্যাট ইজ টিবি মাইনাস টি এর সময় ব্যবধান কত মাপলা? 2 মিলিসেকেন্ড। এবং তুমি দেখতে পেলা এদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এক্স বি মাইনাস এক্স এ সমান সমান হচ্ছে 100 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দুইটা বিষয় কিন্তু তুমি এখান থেকে পর্যবেক্ষণ করতে পারছো। খুবই ভালো, মাশাআল্লাহ। এখন দেখো আমাদের দ্বিতীয় কাঠামোটা খেয়াল করে দেখতে হবে। দ্বিতীয় কাঠামোতে ভাই কি হয়েছিল? এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে অন্য আরেকজন অবজারভার সেম দুইটা ঘটনা আবার দেখছে, কিন্তু দেখো দেখতে গিয়ে কি হয়েছে। দেখতে গিয়ে যেটা হয়েছে, এই কমলা কালারের এস প্রাইম কাঠামোতে আরেকজন অবজারভার বসছে। বসার পর সে কি দেখছে? এই এ পজিশনে হয়ে যাওয়া ঘটনাটা এবং বি পজিশনে হয়ে যাওয়া ঘটনাটা সে একই স্থানে ঘটতে দেখছে। ঠিক আছে, দেখো কি মারাত্মক ব্যাপার। এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটা ভি বেগে চলতেছিল এবং এস প্রাইম প্রসঙ্গ কাঠামোর ভিতর কে একজন কি দেখছে? সে দেখছে হচ্ছে এ পজিশনে যে ঘটনাটা ঘটতেছিল এবং বি পজিশনে যে ঘটনাটা ঘটতেছিল এরা একই স্থানে ঘটতেছিল, একই স্থানে এদেরকে ঘটতে দেখছে। দ্যাট ইজ এক্স বি প্রাইম আর এক্স এ প্রাইমের ভিতর সে কোনো ডিফারেন্সই খুঁজে পায় না। এটার ভ্যালু কত? 0। ঠিক আছে, এখন আমাকে মাপতে হবে কি যে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো যে হচ্ছে আল্লাহ ঝাল্লা দেখতেছিল, ঠিক আছে, এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে সেই দুইটা ঘটনার সময় ব্যবধান দ্যাট ইজ টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম কত দেখতে পাবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এটাই আমাদেরকে বের করতে হবে, এটাই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এখন চলো আমরা ক্যালকুলেট করি। আগে ইকুয়েশন গুলা লিখি। দেখো ভাই, সিম্পলি বুঝো। আমরা আগে এস প্রসঙ্গ কাঠামো থেকে বা এস প্রসঙ্গ কাঠামোতে যে ভ্যালুগুলা পাইছি সেগুলোর জন্য ইকুয়েশন লিখি। দেখো এই যে টিবি মাইনাস টি এ এগুলা কিন্তু স্থির অবস্থান থেকে কেউ একজন মাপতেছে। ঠিক আছে, সো টিবি সমান সমান আমরা কি লিখতে পারি? টিবি প্রাইম প্লাস ভিএক্স বি প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার টি এ সমান সমান কি লিখতে পারি? টি এ প্রাইম প্লাস ভি এক্স এ প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে একটা আছে টিবি আর একটা কি আছে? টি এ আছে। এখন ব্যাপারটা একটু বুঝো ভাই, এই টিবি এবং টি এ দুটা ডিফারেন্স যদি আমি করি দেখো কত আসে। টিবি এবং টি এ ডিফারেন্স যদি করি আমার চলে আসতেছে টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম প্লাস ভি এক্স বি প্রাইম বাই সি স্কোয়ার মাইনাস ভি এক্স এ প্রাইম বাই সি স্কোয়ার। আর নিচে কিন্তু থাকতেছে কত বলতো? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে স্লাইড চেঞ্জ করতে হবে। তো আমরা এই স্লাইডে যা লিখছি, আচ্ছা স্লাইড তো আর নাই, আমি এক্সট্রা স্লাইড নেই। দেখো আসলে কি লিখছিলাম যতদূর মনে পড়ে তাই লিখি, এটা মনে পড়ে সেটাই লিখি। লিখছিলাম হচ্ছে আমাদের টি বি মাইনাস টি এ সমান সমান টি বি প্রাইম মাইনাস টি এ প্রাইম। ঠিক আছে, প্লাস লিখছিলাম
ভি বাই সি স্কোয়ার কমন নেই, লিখছিলাম এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম, আর নিচে চলে আসতেছিল কত, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো খেলা, আমরা প্রশ্নে কিন্তু বলে দিছি টিবি মাইনাস টি এর ভ্যালু কত, 2 মিলি সেকেন্ড, দ্যাট ইজ 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। আমাকে কিন্তু এই টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইমের ভ্যালুটা বের করতে হবে। সো এটা কিন্তু আমার থেকে যাবে টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম প্লাস ভি বাই সি স্কোয়ার। কিন্তু দেখো তো এই যে এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম আছে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 0। তাহলে নিচে থাকলো বাকি কি, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন ভাই এই ভি এর ভ্যালু কি আমি জানি? এই ভি এর ভ্যালু যদি সামহাও কোনো না কোনো ভাবে আমি বের করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়, তাই না? টিবি প্রাইম আর টি এ প্রাইম বের হয়ে যায়। এখন দেখো এটা বের করার খুব সুন্দর একটা ওয়ে আছে। আমাকে এখানে একটা হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে দেখো, আমাকে বলা আছে যে অবজারভার অর্থাৎ সেকেন্ড জন যিনি, তিনি কিন্তু এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম সমান সমান 0। তাহলে এটা আমরা এখানে একটু খাটাইতে পারি। কিভাবে খাটাইতে পারি একটু দেখো। দেখো এক্স এ প্রাইম সমান সমান কি লেখা যায়, এক্স এ মাইনাস ভি টি এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক সিমিলারলি আমরা এক্স বি প্রাইম সমান সমান কি লিখতে পারি, এক্স বি মাইনাস ভি টি বি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সিমিলারলি এখান থেকে যদি আমরা লিখি এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম কত ছিল, 0 ছিল, কোনো অবস্থানে পার্থক্য এসে দেখতে পারে নাই এস প্রাইম প্রসঙ্গ কাঠামো থেকে। তো এখান থেকে আমরা বলতে পারি 0 সমান সমান এক্স এ ভিটি এ মাইনাস এক্স বি প্লাস ভিটিবি। উল্টা লিখছি, আচ্ছা উল্টা লিখলেও সমস্যা নাই, উল্টা লিখলেও সমস্যা হবে কি, আশা করি সমস্যা হবে না, সমস্যা হবে না আশা করি। একই কথা, শূন্য আছে তো একই কথা, এখানে তো শূন্যই আছে, সমস্যা হবে না। সো আমরা এই পর্যন্ত চলে আসছি। আমরা এখন এটাকে একটু কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আমরা কি লিখতে পারবো চলো দেখি। কন্টিনিউ করলে আমরা দেখো এইখানে শূন্য, তাহলে আমরা যদি আর গুণ করি নিচের 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার চলে যাবে, শূন্য হয়ে যাবে। সো আর গুণ করে এই পাশে চলে আসলো শূন্য, আর এই পাশে থাকলো বাকি কি বলতো দেখি, এক্স এ মাইনাস এক্স বি, ঠিক আছে, মাইনাস ভিটি এ প্লাস ভিটিবি। এখান থেকে দেখো কি আসে, 0 সমান সমান এক্স এ মাইনাস এক্স বি, এটা জানি কত ছিল মনে আছে, 100 কিলোমিটার না, 100 কিলোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 5 মিটার। সো এটুক হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5 মিটার, ভি ইন্টু টি এ মাইনাস টিবি। তাহলে দেখো তো 10 টু দি পাওয়ার 5 সমান সমান ভি ইন্টু টি এ মাইনাস টিবি। আচ্ছা এখানে আগে একটা মাইনাস আছে, সো 10 টু দি পাওয়ার 5 সমান সমান ভি ইন্টু টিবি মাইনাস টি এ। এখান থেকে দেখো ভি সমান সমান কি লেখা যায়, 10 টু দি পাওয়ার 5 টিবি মাইনাস টি এ। এখন টিবি মাইনাস টি এ কত ছিল, এস প্রসঙ্গ কাঠামোতে সময় ব্যবধান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। এটা আমাদের কত আসবে, বেগের মানটা আসবে হচ্ছে এখানে আসবে 0.5, এখানে আসবে 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে ঠিক আছে। সো এটা বেসিক্যালি আমাদের কত আসতেছে, এটা আসতেছে আমাদের সি বাই 6 মিটার পার সেকেন্ড। দেখি তো ক্যালকুলেশন করে ঠিক আছে নাকি। ঠিক আছে। সো এটা বেসিক্যালি আমাদের সি বাই 6 আর কি, হ্যাঁ সি বাই 6। তো আমরা দেখো ভিটা পেয়ে গেছি, ভিটা পেয়ে গেলে এখন আমাদের জীবন অনেকখানি সহজ হয়ে গেছে। ভিটা যেহেতু পেয়ে গেছি আমরা মোটামুটি এই যে এইখানটায় বসায় দিলেই, কই গেল, এই যে ভিটা যেহেতু পেয়ে গেছি আমরা এই সমীকরণে যদি এইখানে ভি এর মানটা বসায় দিই তাহলে কিন্তু আমার টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইমটা চলে আসে। তো আমরা এই সমীকরণটাকে একটু ফোকাস করব। দেখো কোন সমীকরণটা, এই যে আমরা এই সমীকরণটাকে একটু ফোকাস করব। এইখানে আমাদেরকে সামহাউ এই ভি এর ভ্যালুটা বসায় দিতে হবে, তাইলে এই কাজ শেষ। তো চলো এটা বসানোর জন্য আমরা নতুন একটা স্লাইড ইউজ করি। নতুন স্লাইড, আমরা যেই সমীকরণটাকে মার্ক করছিলাম সেটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সমান সমান কি ছিল ভুলে গেছি, টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম। এই পাশে তো শূন্যই চলে আসতেছিল, রুট ওভার
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু আগে দেখছি ভি এর মান হচ্ছে সি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ এটা আসবে 1/6 হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো টিবি প্রাইম মাইনাস টি এ প্রাইম সমান সমান 2 ইন্টু 10⁻³ ইন্টু রুট ওভার 1 মাইনাস 1/6 হোল স্কোয়ার। এই হচ্ছে গিয়ে সেকেন্ড মান, বসায় দিলেই ভাই আনসার পেয়ে যাবো। তো এটার আনসার আসবে আমাদের 1.972 মিলি সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আনসার। তো এস প্রাইম কাঠামো থেকে আমার এই পরিমাণ, ঠিক আছে, এস প্রাইম কাঠামো থেকে আমার এই টিবি মাইনাস টি এ প্রাইম পরিমাণ সময় সে ব্যবধান সে মাপবে, সেটা হচ্ছে 1.972 মিলি সেকেন্ড। তো এরই মাধ্যমে আমার কাছে মনে হয় মডার্ন ফিজিক্সের যাবতীয় যা কিছু আছে সব তোমাদের শেষ হয়ে গেছে অ্যাডভান্স প্রবলেম সলভিং এ। তোমাদের সাথে নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো মজার কন্টেন্ট নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।